গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমি পুষ্পিতা, কেয়ার অফ পুষ্পিতার থেকে বলছি। আর আজকের কন্টেন্ট হচ্ছে অবশ্যই ডিজিটাল ভিখারি। কারণ বাতকুল্লায় ও যে পাড়াতে থাকে সে পাড়াটার নাম তো পরকীয়া পাড়া, ওর ভালোবাসার লোকরা দিয়েছে। আমার মনে হয় এতদিনে তারাও বুঝলো যে ওর আস্তে আস্তে যা কিছু বলার, যা কিছু করার সব আমাদেরকে করতে হবে। ও এইভাবেই কন্টেন্ট দিয়ে যাবে, যখন ভিউজ পড়ে যাবে কন্টেন্ট দিতে থাকবে। আবার মধ্যেখানে সাদামাটা ব্লগও করে, কিন্তু ম্যাক্সিমামটাই ও একটু কন্টেন্ট ঘেঁষা ব্লগগুলো করে। কারণ দেখছে তো ওদিকে টিনুর ভিউজ চটচট করে বাড়ছে। টিনুর বেলেল্লাপনা দেখে, টিনুর মায়ের ওদের বেলেল্লাপনা এখন সবাই দেখতে চায়। আর মোটামুটি বেলেল্লাপনা শ্রেণীতেই পড়ছে এখন টিনু তো চিরকালই হা 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 হি হি, যে বিষয়ে কোনো হাসির নয় সে বিষয়েও হাসে। তো যাই হোক, ওটা আবার যখন টিনুকে নিয়ে করব তখন বলবো। আজকে আসি ডিজিটাল ভিখারির। পরকীয়া পাড়ার একজন পরকীয়ার প্রিন্সিপাল। কারণ ডিজিটাল ভিখারি কী সুন্দর জ্ঞানের কথা বলে ভাই। আমি না ওর জ্ঞান শুনি না বহুকাল থেকে, জানো, আজ 2 বছর ধরেই তো টিনুর সাথে ওর সাথে যে কাট আপ হয়ে গেল। তো সেখানে 2 বছর ধরে ওর জ্ঞানের ভাণ্ডার অফুরন্ত। যে কৃষাণুর দেখলে না ভাঁড়টা, তার থেকে অনেক বড় ওর জ্ঞানের ভাণ্ডার। হ্যাঁ, কৃষাণুর তো একটা বাচ্চা, ওর মা নিয়ে যখন তখন বার করছে, ঢোকাচ্ছে, অনেক কিছু করবে ভাবছে, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু ডিজিটাল ভিখারির জ্ঞানের ভাণ্ডার অফুরন্ত ভাই। ওর ভালোবাসার লোকরাই ওর পাড়ার নাম দিয়ে দিল পরকীয়া পাড়া। একদম ঠিক নাম দিয়েছে, একদম। এই ভালোবাসার লোকরাই ওকে আস্তে আস্তে সব কিছুই দিতে থাকবে, যেগুলো এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। হ্যাঁ, অবশ্যই ডিজিটাল ভিখারি যখন ছেলের বার্থডেতে 2 মাস আগের থেকে, প্রত্যেক বছর 2 মাস আগের থেকে ও অ্যানাউন্স করে যে কৃষাণুর জন্মদিন। আবার এবারে তো একদম গোবিন্দ হয়ে সেজে বলছিল, আমি একবারের জায়গায় 3 বার বলবো। তোমরা কত দেখি বলতে পারো, একবারের জায়গায় 3 বার বলবো। আমার ছেলে, আমি তো বলেই দিয়েছিলাম, তুমি 3 বার কেন, তুমি 1000 বার, লক্ষ বার, কোটি বার, তার থেকেও যদি বেশি কিছু থাকে বলো। তোমার ছেলে, তোমার ভিডিও, তোমার পয়সা খরচা হচ্ছে, তুমি একজন ইউটিউবার, যতবার পারো বলো, তাতে তো কাউরির কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, অবশ্যই হাসি পায়, কারণ সবারই তো সন্তান আছে ঘরে, আর সবার বার্থডে সবাই পালন করে, যার যার সন্তানের। কেউ সোশ্যাল মিডিয়ায় করে, কেউ সোশ্যাল মিডিয়ার বাইরে করে, কিন্তু পালন করে ভাই। কিন্তু তোর মতন এরম ভিক্ষাবৃত্তি কেউ করে না ছেলের জন্মদিন নিয়ে ভাই। তো যাতে তোর গিফটগুলো আরও বেশি তাড়াতাড়ি সবার তোর ঘরে পৌঁছে যায়, তোর ভালোবাসার লোকরাও যে দেবে না মনে করেছিল, জাস্ট ভিডিওটা দেখে চলে যেত, তাকেও কিছু না কিছু ধাক্কা মেরে দিতে হচ্ছে। এই রকম একটা মানে ভিক্ষাবৃত্তি তোর আগাগোড়াই আছে। আমি তুই বলতে শুরু করি, কারণ ওকে না আমি তুই বলে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং ভিডিওটা কমপ্লিট করতে আমার ভালো লাগে। যাই হোক, ডিজিটাল ভিখারি, তোর পাড়ার নাম পরকীয়া পাড়া। আর বন্ধুরা, এই ডিজিটাল ভিখারি ওই যে বলছে না যে সোশ্যাল মিডিয়া একটা প্রচারের জায়গা, এখানে একজন প্রচার করলো তো তাকে দেখে সবাই করছে। মেয়েরা আজকাল সত্যি কি বিচ্ছিরি হয়ে গেছে, সত্যি হায় হায় রে, হায় হায়। হ্যাঁ গো বন্ধুরা, তোমরাই বলো না। আজ থেকে 2 বছর আগে ওর আর টিনুর মধ্যে যখন বিশ্ব ক্যাচাল শুরু হলো, রাত্রি 2টোর সময় একটা চালা ঘরে কৃষাণুকে একটা মশারির ভেতর থেকে টেনে বার করলো ওই যে শিলাদেবী আর এই ডিজিটাল ভিখারি। কেঁদে কেটে রাত্রি 2টোর সময় কে প্রচার করলো না সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় প্রচার কে করলো ভাই? এই তো ডিজিটাল ভিখারি। আর ডিজিটাল ভিখারির ওই মাতৃদেবী করলো। হ্যাঁ, যে টিনু চলে গেছে, ছেলেকে রেখে গেছে, হ্যান ত্যান গোষ্ঠীর পিণ্ডি, যেগুলো পরপর আমরা সবাই জানতে পেরেছি, এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই নিয়ে কন্টেন্ট করেছি ভাই। আমাদের কাজই তো তাই। কোথায় কখন কি কন্টেন্ট পাবো, কুড়িয়ে সারাদিন ধরে রান্না করছি, তার মধ্যে আবার কন্টেন্ট দেখছি, বাথরুম পরিষ্কার করছি, কন্টেন্ট দেখছি,
জল ভরছি কন্টেন্ট দেখছি, ছেলেকে খেতে দিচ্ছি কন্টেন্ট দেখছি, বরকে খেতে দিচ্ছি কন্টেন্ট দেখছি। শুধু ঠাকুর ঘরে যায় না, ঠাকুর মুখে লাথি মারবে ওই জন্য যায় না কন্টেন্ট দেখতে, ওখানে চুপচাপ একটু শান্তি মনে ঠাকুরকে ডাকি, কারণ ওনাদের দয়াতেই তো সব হচ্ছে। তার বাবা মাকে সন্তুষ্ট না রাখতে পারলে ভাই আমার কন্টেন্ট দেখা বেরিয়ে যাবে। তো যাই হোক, রাত্রি 2টোর সময় কারা প্রচার করেছিল সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, কারা করেছিল? এই বাতকুল্লা পাড়ার পরকিয়া পাড়ার প্রিন্সিপাল ডিজিটাল ভিখারি, সেই প্রথম প্রচার করেছিল সোশ্যাল মিডিয়ায়। আর ওকে দেখেই বাতকুল্লার যত ওর বন্ধুরা আছে তাদের বউরা সবাই এই সিদ্ধান্ত নিয়েছে যে মারলাতি একটা করে বাচ্চা তো হতে দে, বিয়ে তো করেছি, বাচ্চা তো হতে দে। নিশ্চয়ই শিলা দেবীর মতন ওখানেও শাশুড়ি আছে যার জন্য অত্যাচার সহ্য করতে পারছে না। কারণ যে পরিবারে ভাই দিনরাত স্বামী, দেখো বাবা মা যেমন আপন, স্ত্রী পুত্র কন্যাও আপন, কিন্তু শ্বশুরবাড়ির লোকও আপন। দুই পক্ষকেই বলছি, কি ছেলে কি মেয়ে, দুই পক্ষকেই আপন প্রত্যেককে যদি মনে করা যায়। আর হ্যাঁ, এক হাতে হয় না, দুদিকারই যদি আন্তরিকতা থাকে তবেই কিন্তু সম্পর্কগুলো টিকে থাকে। আমি করে গেলাম, আমি বাইরের মেয়ে, ঘরে ঢোকে সব সারা মানে এটাই পৃথিবীর নিয়ম। বাইরের থেকেই একটা মেয়ে আসে, তার ঘরের ছেলের সাথে বিয়ে দেয়, তারপরে তারও যখন সন্তান হয় তখন তারও বাইরের থেকে একটা মেয়ে এনে ঘরের ছেলের সাথে বিয়ে দেয়। এটাই প্রচলিত, মানে এই প্রথাটাই প্রচলিত। আর এর বাইরে জিন্দগিতে হবারও নয়, কারণ ঘরের মেয়ে ঘরের ছেলে বিয়ে তো আজ পর্যন্ত শুনিনি, বাপের জন্মে শুনিনি। তো যাই হোক বন্ধুরা, তো এই পরকিয়া পাড়ার প্রচারটা প্রাণকেন্দ্র হচ্ছে ডিজিটাল ভিখারি। ওর পাড়ার নষ্টের গোড়া হচ্ছে ও। ভাই কোথায় 144 ধারা সেই ম্যাডাম কোথায় গেল সে? এখন দেখতে পাচ্ছে না তার পাড়া, পরকিয়া পাড়ার প্রাণ প্রতিষ্ঠা তার প্রিয় ভাই সন্দীপ দেখতে পাচ্ছে না। তারপরে কি বলতো, এই গাড়ি করে, বাবা কি অবস্থা দেখো ওর, এই গাড়ি করে তাই বন্ধুর বিয়ে হয়েছিল, গাড়িতে করে বরযাত্রী গিয়েছিল, বিয়ে করতে গিয়েছিল। এখন সেই গাড়ি করেই কি দুঃখ, যাই হোক, সেই গাড়ি করেই তার ছেলেকে আনতে যাচ্ছে। এবং কি বললো, এখন দেবে না। তার পাড়া সেখানকার প্রধানরা, মানে মেয়ের বাড়ির যেখানে প্রধানরা পুজোর পরে আলোচনা করবে। অবশ্যই এটা আলোচনা করার বিষয়, এটা তো আর একটা মেলা বসেনি যে লেবেনবাবু সালোচনা না, তা তো নয়। সুতরাং এটা একটা আলোচনা করারই বিষয়বস্তু। হ্যাঁ, এটা জীবন নিয়ে ব্যাপার। আর সোশ্যাল মিডিয়ায় বলার ব্যাপারটা কে আগে বলেছে ভাই? মেয়েরা বলেছে না তুই বলেছিস? টিনু বলেছে না তুই বলেছিস? তোর বলা দেখেই তো তোর সব বন্ধুরা এই জিনিস করছে রে। আর তাদের বউরাও তোদের দেখে এইটা শিখেছে। তোদের কই এত তো চারিদিকে, আমাদের চারিদিকে লোক আছে, ওই ছেলেদের বিয়ে দিচ্ছে, মেয়েদের বিয়ে দিচ্ছে, সুন্দর যাচ্ছে আসছে, খাচ্ছে দাচ্ছে, সবাইকে নিয়ে আনন্দে আছে। কোনো পাড়াটা তো পরকিয়া পাড়া হচ্ছে না। দেখ অগত্যা তোর ভাগ্যটা দেখ, তুই পরকিয়া পাড়ার প্রাণ প্রতিষ্ঠা করেছিস। তুই প্রথমে তো এসে বলেছিস সোশ্যাল মিডিয়া, আবার তুই বলছিস সোশ্যাল মিডিয়ায় চারিদিকে প্রচার হচ্ছে। ভাই এই কথাটা তুই নিজের মুখে নিজের জুতোর বাড়ি মারলি রে। তুই নিজের মুখে নিজের জুতোটা খুলে নিজের মুখেই ফটাস করে মারলি, আর কাউকে তোকে মারতে হলো না। এতদিন ধরে তো আমরা যারা মারার মেরেছি, তুইও তোর মানে পজিটিভ ভিডিও যারা করতো তাদের অনেক আজে বাজে কথা বলেছিস, হ্যাটার্স, ধোকলা, তাই না? অনেক কিছু বলেছি, মনে পড়ে কি সেই দিনগুলো? মনে পড়ে? হ্যাঁ, আমার মনে হয় স্মৃতিশক্তি তো প্রখর। আর না হলে হনুমানের এক থাপ্পড় খা, তোদের বাড়িতে তো 24 ঘন্টা হনুমান ঘুরছে, এক থাপ্পড় খা ঠিক হয়ে যাবি। ওদের স্মৃতিশক্তি এসেছে, একটা মানুষের চেয়ে হনুমানের স্মৃতিশক্তি আরও প্রখর। জানিস সেগুলো? না, তোর জানার দরকার নেই। তুই শুধু এই বাতেলা মারার জন্যই বেঁচে আছিস। আর কি করলি? আবার কন্টেন্ট, বন্ধুরা আবার চলে এলো ডিজিটাল ভিখারি কন্টেন্টে, কন্ট্রোভার্সিতে কন্টেন্ট ছুটতে এলো। আমার সব থেকে অবাক লাগছে এই কথাটা শুনে যে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা প্রচারের জায়গা, এখানে একটুখানি বললে এত বড় করে, মানে টিনুকেও ঠুকলো, মানে আবার বউ বেচতে শুরু করলো। বলাতে পারলাম আবার ও টিনু এত যা বলেছিল না, একদম 100% কথা বলেছিল। আমাকে না বেচলে তোর মার্বেল টাইলস বসবে না, বাড়ি হবে না। তো এখন তোর কি বাকি আছে যে আবার বউ বেচা শুরু করলি?
ছেলেকে বেচা তো স্থগিত করতে হয়েছে তোকে বাধ্য হয়ে, কারণ ওকে বেচার আর কিছু নেই। তুই দেখছিস তোর ভালোবাসার লোকরা সবাই তোকে বোঝাচ্ছে ওকে একটা ভালো প্রাইভেট টিউটর দাও, ভালো স্কুলে ভর্তি করো, কারণ ওর এই সময়টা না ভীষণ কম্পিটিশানের রে, যেটা তোর সময় হয়নি, বা তুই এগুলো জানিসও না বা জানার চেষ্টাও করিস না। কিন্তু চারিদিকে তো দেখছি বাচ্চাদের কি অবস্থা, তাদের দেহ হচ্ছে বেশি ভারী ব্যাগ, তারা এইরকম হয়ে পড়ছে, তাদের চাপ কত বেশি তুই জানিস? কোনো জানার ইচ্ছাও তোর নেই, যার জন্য ছেলেটাকেও কিছু শেখাতে চাইছিস না। তুই ভাবছিস তোর এরম করে কেটে গেল, কিন্তু ছেলেটার ওর সময়টা তো এরম করে কাটবে না রে। তাহলে কেন নিজের হাতে ওর ক্ষতি করছিস? এগুলো একটু ভাব। টিনু কি খুব খারাপ কথা বলেছিল যে আমাকে বেচা ছাড়া তোর টাইলস বসবে না, তুই আবার ওকে বেচতে বসলি? ঈশানুকে যদি পড়ানোর অর্থ না থাকে, ওকে মানুষ করার অর্থ না থাকে, তাহলে ডাইরেক্ট টিনুর সাথে যোগাযোগ কর। সোশ্যাল মিডিয়া তো প্রচারের জায়গা, তুই তো বললি, আর প্রচারটা তুই আর তোর মা করেছিস, তাহলে কেন মেয়েদের দোষ দিচ্ছিস? ছেলেরা কি ধোয়া তুলসী পাতা? ভাই, আমারও ঘরে পুত্র সন্তান আছে, কিন্তু আমি বলবো ছেলে মেয়ে উভয়ের দোষ আছে, কারণ সেগুলো তোর ভিডিও দেখে আমরা পরিষ্কার হয়ে গেছি রে। তোর ভিডিওতে তুই যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছিস, প্রত্যেকে তো দেখছি এখনো পর্যন্ত, উভয়েরই দোষ আছে। বোঝাতে পারলাম? তুইও কিছু ধোয়া তুলসী পাতানোস ভাই। তোর মতন আরও 5টা তোর বন্ধুরা ভালো ছিল, তোর সাথে মিশে তাদের কপালগুলোও পুড়তে শুরু করলো, আর তার জন্য দায়ী কিন্তু তুই, তোর এই গাড়ি করে কেন বন্ধুর জীবনটা গড়তে গিয়েছিলি? তা অনেক তো গাড়ি ছিল, নিশ্চয়ই তোর মতোই তাদের ঘরেও, তোর মায়ের মতন তাদের ঘরেও শাশুড়ি মা এই টাইপের, তুইও তোর মতোই স্বামী পেয়েছে, যার জন্যই কেন বউকে বিয়ের পরের দিন বোঝাতে যাচ্ছিস বেসিন, তোদের বাড়িতে বেসিন ছিল, বেসিন কি দেখেছিস? বেসিনে মুখ ধুতে কিরম করা হয় তুই জানিস? পরের দিন ঘুম থেকে উঠে নতুন বউকে, তাই না? তুই ভাব তোর দায়িত্ব কর্তব্য কতখানি। শুধু বাবা মাকে দেখছি, সারা পৃথিবীময় সব সন্তান বাবা মাকে দেখেছে রে, আমরাও দেখেছি, আমাদের আগের জেনারেশনও দেখেছে, আমাদের পরের জেনারেশনও দেখছে, তার পরের জেনারেশনও দেখবে, এটাই নিয়ম। তুই একা কিছু মহৎ কাজ করছিস না, ভাবিস না আসলে ব্যাপারটা কি। তুই নিজেকে বড্ড হুনু মনে করিস, এইটাই তোর সবচেয়ে বড় ভুল। তুই নিজেকে বড্ড হুনু মনে করিস যে আমি যা করছি 100% ঠিক, এর বাইরে আমি এক বিন্দু ভুল করছি না, আর এইটাই তো সবচেয়ে বড় ভুল। আমি বলি না, নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কথাটা শুনেছিস কোনোদিন? শুনেছিস? একটু শোনার চেষ্টা করিস তো। কৃষাণুর সাথে নিজেও একটু পড়াশোনা শুরু করে দে না রে। কৃষাণু পড়তে দেখ না একটা, তোর তো বন্ধু অমিত, ভালোই তো ছেলেটা, ওকে দেখে খুব ভালো লাগে, ওকে দেখে কিছু শিখতে ইচ্ছা করে না? দেখ না, তাতে তোর সুফল লাভ হবে, অনেক তো হলো। প্রচার কে করেছে ভাই? বাতকুল্লা পাড়ার এই পরকীয়া প্রচারটা কে করেছে? তুই তো করেছিস, তুই আর তোর মা সোশ্যাল মিডিয়ায় এসে। ভুলে গেলি? তাহলে বুঝতে পারছিস সোশ্যাল মিডিয়া কতখানি দামি। তোর কাছে যখন দামি, তাহলে তো সবার কাছে, তোর বন্ধুদের বউয়ের কাছেও দামি, তাই না? আর তারা যখন সোশ্যাল মিডিয়ায় এলো না, তুই কেন প্রচার করতে এলি? তারা তো কই এসে বলেনি, তাহলে তুই কেন বলছিস? তারা দিয়েছে ওদের ভার যে আমারও এরকম ঘটনা ঘটেছে, তুই সন্দীপ তুই একটু সোশ্যাল মিডিয়ায় বলে দে। বলেছে? আর কি বলেছে? যে সন্দীপ আমাদের দোষ দিস না, বউদের দোষ দিস, এই কথাগুলো বলেছে। তোর কোনো বন্ধু তো এখানে এসে মুখ খোলেনি, তুই তো খুলছিস। দেখছিস তোর টিনুকে বেচা ছাড়া কোনো উপায় নেই ভাই। আগে চললেও টিনু, পেছনে চললেও টিনু, পাশে চললেও টিনু, এ পাশে চললেও টিনু। যেরকম 10 দিক না, তেমনি তোর চারিদিকে 10 দিকের মতন চারিদিকে টিনু ঘুরছে। টিনু কিন্তু তোকে তোয়াক্কা করে না বহুকাল থেকে, ডোন্ট কেয়ার, ও সব ছেড়েই দিয়েছে। তাহলে ফোকলাকে বিয়ে করতো? বল না, যদি তোকেই তোয়াক্কা করতো তাহলে ফোকলাকে বিয়ে করতো? ও তো নিচে বেড়াচ্ছে তাতই ও আর ওর মা।
তো তুই কেন এত আবার কন্টেন্ট খুঁজছিস, মানে টিনুকে বেচার চেষ্টা করছিস? তোর বন্ধুরা নিজেরা বলুক না, ইউটিউব তো সবার জন্য। তারা নিজেদের যদি ইউটিউব না থাকে তোর চ্যানেলে এসে বলুক। তোকে ড্রাইভার দিয়েছে, নিজেরটা তো করলি, তাদেরটা কেন করতে যাচ্ছিস সর্বনাশটা? তাদের ব্যাপারটা তারা তো চুপচাপ ধামাচাপা দিয়ে চুপচাপ মেটাবার চেষ্টা করছে, তোর মতন তো ফলাও করেনি। কারণ টিনু আর টিনুর মা এসেও ছিল তোদের পঞ্চায়েতে, সবার মধ্যে ক্ষমাও চেয়েছিল। দেখ, এখানে কিন্তু আমি টিনুর হয়ে বলছি না, যা যা তোদের ঘটনা ঘটেছে তোদের থেকেই জেনেছি সেটাই বলছি, আমি টিনুর হয়ে বলতে যাচ্ছি না। কারণ তোদের কাউরির হয়ে বলার ইচ্ছা আর আমার নেই ভাই, সেই ইচ্ছা আমাদের মনে হয় আমাদের কাউরিরই নেই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই নেই। কারণ তোদের ওপরে আমাদের একটা বৃতৃষ্ণা এসে গেছে তোদের ব্যবহারে। সুতরাং এই যে বন্ধুর ব্যাপারে বলা, নিজেকে সাধু সাজানো, তো অন্তত তোকে মানায় না। অন্য কেউ করুক, তোর বন্ধুরা এসে বলুক, তখন মেনে নেওয়া যায়। তুই যেন আর বলিস না, হ্যাঁ, মুখটা একটু না এরকম ঢেকে ঢেকে চলিস, একটু ঢেকে ঢেকে চলিস, বুঝতে পারলাম? কারণ রাত্রির দুটোই তুই আর তোর মা বসে তোদের এই কেলোর কীর্তিটা বলেছিলি, তবেই তো আমরা জানতে পারলাম যে আরে এই তো মাই ভিলেজ লাইফ ডিনার, হঠাৎ এটা কী হলো, কী সুন্দর ভিডিও করছিল। তারপরের দিন চমকে উঠলাম একদম, তারপর বাড়ির লোককেও দেখালাম, তারাও চমকে উঠলো। তারাও আমার কথা মতো তোদের এই গ্রামের প্রকৃতি দেখতে খুব ভালোবাসতো, গ্রাম্য পরিবেশ দেখতে ভালোবাসতো, বোঝাতে পারলাম? সুতরাং আবার টিনুকে বেচার চেষ্টা আর করিস না। কারণ তুই বলিস না আমি কন্টেন্ট ক্রিয়েটারদের পছন্দ করি না, তারা আমাকে বেচেই খাচ্ছে, অন্তত তাদের তো পেট ভরছে আমাকে বেচে, কাউরির তো হাড়ি চড়ছে আমাকে বেচে। অবাক কাণ্ড। তাহলে আমাদের না হয় তোকে বেচে হাড়ি চড়ছে, তোর আবার বউকে বেচতে শুরু করলি কেন? বন্ধুর বউকে আবার বেচতে শুরু করলি কেন? নিজের বউটাকে তো বেচলি অবশ্যই বেচলি, তার সাথে আর বন্ধুর বউকে বেচা শুরু করলি কেন? মানে তোর হাড়ি চড়ার এতই অভাব, আমাদের নয় ছেড়ে দে, তোর হাড়ি চড়াই এতই অভাব যে আবার শুরু করতে হচ্ছে তোকে, এইভাবে কন্টেন্ট দিতে হচ্ছে, হ্যাঁ, টিনুকে আবার বেচতে হচ্ছে। আর একটা ভালো পরিষ্কার করে কান খুলে একটা কথা শুনে রাখ, ওয়াইটিতে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না আমাদের কন্টেন্টের অভাব নেই রে, আমরা করছি বলে তোর ভিডিওটা আরও চলছে, বুঝতে পারলাম? তার জন্য তোর ভাতের হাঁড়িটাও চলছে। তুই বাজারে যাচ্ছিস, আসছিস, গাড়িতে তেল ভরছিস, ছেলেকে কোনো এখন প্রাইভেট টিউটার নাই, বাবাকে দিয়ে পড়াচ্ছিস, নিজে তো পড়াতে জীবনে বসলি না আর বসবিও না, কারণ তোর তো সেই জায়গাটা নেই না, সেই জায়গাটায় তো লোডশেডিং হয়ে আছে, তোর সেই জায়গাটা তো তোর লোডশেডিং। সুতরাং আমরা না এতজন কন্ট্রোভার্সি করছি বলে তবেই তোর ভিডিওটা চলছে রে, তোকে লোকে দেখছে, তোর একার দ্বারা কিচ্ছু হচ্ছে না, বুঝতে পারছিস? তাহলে আমাদের জন্য তোর ভাতের হাঁড়ি চড়ছে ভাই, তোর জন্য আমাদের যেরকম ভাতের হাঁড়ি চড়ছে। তুই বেশ গর্ব করে বলেছিলি যে ঠিক আছে বেঁচে খাচ্ছে খাক, আমরাও বলছি ঠিক আছে তুই বেঁচে খাচ্ছিস খা, এটা কিন্তু আমরা হয় গর্ব করে বলতেই পারি। তোকে আবার কন্টেন্টে ফিরতে হলো, কারণ তোর তো ভিউজ দেখছিস না, লদবাদে গোবিন্দর মা হয়ে গেছে, ভিউজ তো আবার গেছে রে। তাহলে এবার কি করবি? যখনই তোর ভিউজ লদবাদে গোবিন্দর মা হয় তখনই তুই এরম কিছু না কিছু কন্টেন্ট আনিস, আর টিনু তো তার মধ্যে কমন কন্টেন্ট, টিনুকে তো তোকে টানতেই হবে। আবার যদি বলিস আবার কোনো দিন হয়তো শুনবো আমার নিজের বউ, তাই নাকি? তাহলে রাত্রির দুটোই সোশ্যাল মিডিয়ায় তুই আর তোর মা কেন বলেছিলি? হ্যাঁ, নিজের বউয়ের নিন্দে করেছিলি, কই তোর মায়ের নিন্দে তো করিসনি, মা বলে কথা, বউয়ের নিন্দে করতে খুব সুবিধা হলো তাই না? বউ বলে কথা, পরের মেয়ে। তা তোর মাটা কি তোদের ঘরেই ছিল? কি রে, তো ওই তোর বাবা তো তোর মায়ের নিন্দে একদিনই করেছিল যে আমাকে রেঁধে দেয় না, খেতে দেয় না, আলাদা থাকি আমি। অবশ্যই যেটা করেছিল সেটাই বলেছে। উনি হচ্ছেন একটি পুরুষ মানুষ, আর তুই হচ্ছিস একটি নপুংস পরিবারের মানে পুরুষ, নপুংস। যে পুরুষ বিবাহিত পুরুষ না 24 ঘন্টা যেন কৃষাণু, ও ঠাম্মির আঁচলের তলায় থাকারই বয়স, কিন্তু ও যখন বিবাহিত হবে তখন নিশ্চয়ই ঠাম্মির আঁচলের তলায় থাকবে না, তাই বলে ঠাম্মিকে লাথিও মারবে না, দুটোই ওকে সমানে ব্যালেন্স করতে হবে। কিন্তু তুই পারিস নি, টিনুকে লাথি মেরে মায়ের আঁচলের তলায় কুটু 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 করেছিস,
ওরে আমাদেরও বিয়ে হয়েছে, আমাদের ছেলেদেরও হবে, আমাদের ঘরে মেয়েদেরও হয়েছে। সবাই বাবাকে সম্মান করে, শ্বশুরকে সম্মান করে, কিন্তু ওই মায়ের আঁচলের তলায় কুটু 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 করে না। বুঝতে পারলাম? টিনু আয় করছে আর মা ছেড়ে তার ব্যাংক ব্যালেন্সে ভরছে। টিনু আয় করছে, মা ছেড়ে ব্যাংক ব্যালেন্সে ভরছে। আমি কিন্তু আবার বলছি, আমি টিনুর হয়ে বলছি না, কিন্তু যা তোদের দেখেছি, তোদের ভিডিওতে দেখেছি, তাই নিয়েই আমরা বলছি। আমাদের জন্য তোর ভাতের হাঁড়ি চড়ছে রে। ওই বাজার থেকে খাসির মাংস আনছিস না, ভালো ভালো মাছ আনছিস, অন্তত একটু মানে কৃতজ্ঞতা স্বীকার করিস। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোর হাঁড়ি উঠছে, এইসব যে আমোদ প্রমোদগুলো করছিস, এগুলোর কিন্তু অনেক অংশে আমরাও আছি। তুই যতই তোকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করতো তাদের হ্যাটার্স বলিস, দোকরা বলিস, তাদের জন্য কিন্তু তোর ভাতের হাঁড়ি চড়েছে রে। নাহলে তোর একার দ্বারা ক্ষমতা নেই বলেই তো আবার কন্টেন্ট করতে হচ্ছে টিনুকে, আবার বউ বেচতে হচ্ছে। কি অবস্থা তোর! হ্যাঁ, বাতকুল্লা তুই এমনই জায়গায় থাকিস, তোর ভালোবাসার লোকরাই তোর পাড়ার নাম দিয়ে দিল পরকীয়া পাড়া। বল, তাদের তো আমরা কেউ শেখাতে যাইনি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো শেখাতে যায়নি, তারা কেন দিল? তারা তো তোকে ভিউজ দিচ্ছে, আর তোর এই ভিউজের জন্যই তো তোর ভাতের হাঁড়ি চড়ছে। তাহলে দেখছিস কতজনের জন্য তোর ভাতের হাঁড়ি চড়ছে। তাহলে বুঝতে পারছিস যে তুই বড় কথা ছোট মুখে বড় কথা বলেছিলি না, করছে করুক, খাচ্ছে খাক, আমাকে বেঁচে যদি কাউরির ভাতের হাঁড়ি চড়ে, তুই বলেছিলি, কিন্তু ভুলে গেলে চলবে না, ভালো করে মনে রেখেছি কাদের উদ্দেশ্যে তুই বলেছিস। আমি নামগুলো এখানে বলবো না, তুই কিন্তু বলেছিলি। আজকে দেখ, এতজনের ভিউজে তোর ভাতের হাঁড়ি চলছে, তোর এই আমোদ প্রমোদ চলছে। তাহলে বুঝতে পারছিস, এখানে সবার জন্য সবার চলে, কাউরির একার জন্য চলে না রে। আমার পাশে তো সবাই না থাকলে আমারও যেরকম চলবে না, ঠিক তেমনি তোর পাশেও সবাই না থাকলে তোর চলবে না। ভিউজ কেন পড়লো রে? তুই এখন যাবে সাধু পুরুষ, তোর ভিউজটা কেন পড়লো? তুই তো সাধু পুরুষ, তোর পরিবার তো সাধু পুরুষের পরিবার। তাহলে কোনো মটে টটে গিয়ে থাকছিস না কেন? পুকুরের জালে মাছ ধরছিস, ঘাসে বিষ মেশাচ্ছিস, হনুমান গাছে লাফালাফি করছে কেন রে? পরকীয়া পাড়াতে কেন থাকছিস? তুই তো সাধু পুরুষ। তোর বাড়িতে সিসিটিভি তো ওই যে একজন উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করেছিলেন, ফুটে গেছেন কোথায় ফুটে গেছে? নাই টিকি, তার কোনো টিকি নেই, তার ফুটে গেছে। তোর কারবারটা শেষ হয়ে গেছে, সেসব বিদায় নিয়েছে, তাকে সবাই নিজের থেকেও নিতে বাধ্য হয়েছে না, কারণ সেও দেখেছে তার কোনো ভ্যালু আমরা কেউই দেওয়ার প্রয়োজনই মনে করি। কিরে, কি বলবি এবারে? কি বলবি? পরকীয়া পাড়ায় বাস করছিস, তোর ভালোবাসার লোকরাই তোকে বলছে, এর চেয়ে আর কি তোর চাই রে? কি চাই তোর এর চেয়ে বড়? ভালোই তো লাগছে, যতই এরকম বলবি ততই তোকে জুতোর বাড়ি মারবে, যত এরকম বলবি ততই তোর ভালোবাসার লোকরা তোকে জুতোর বাড়ি মারবে। আর ভালোবাসার লোকরা এখন জুতোর বাড়ি মারবে, সেটা তো এরকম জুতো তুলে মারবে না তোর মতন। টিনুকে যেভাবে তাড়িয়েছিস, টিনু নিজেও চলে গেছে, দেখছিস তোর ছুকছুকানি, তোরও ছুকছুকানি আমরা দেখেছি। আসলে তোদের দুই পরিবারেরই ছুকছুকানিটা বেশি, শুধু টিনুর দোষ দেবো না, তোরও ছিল রে ভাই, তোরও ছিল। দুতানি ধাতানি খেতে একটা জায়গায় সেটেল হয়েছিস, কারণ দেখছিস তোর দ্বারা আর কিচ্ছু হবার নয়। ওই যে মন্দিরা, কিচ্ছু হবার নয়, কিচ্ছু করার নেই। মন্দিরা কিন্তু এই কিচ্ছু করার নেই কথাটা আমার খুব মনে ধরেছে। তো যাই হোক, ডিজিটাল ভিখারি সোশ্যাল মিডিয়ায় বাবা তোমরাই প্রথম প্রচার করেছিলে পরকীয়ার কথা, আর সেই প্রচার করার ফল এখন দেখছো তো তোমার বন্ধুদের মহলের মধ্যেও, তাদের জীবনেও ছিটেফোঁটার প্রভাব ফেলছে, তোমার এই পরকীয়া তাদের জীবনেও প্রভাব ফেলছে। তাহলে বুঝতে পারছো তোমার সাথে মিশে তারা কত অন্যায় করেছে, কত ভুল করেছে। সুতরাং আমার মনে হয় তোর বন্ধুরা এবার তোর থেকে সরে যাবে। সুখে থাকতে গেলে, ভালো থাকতে গেলে তোর মতো মানুষের সাথে না মেশাই বুদ্ধিমানের কাজ। আর এটা কৃষাণু আস্তে আস্তে বড় হলে বুঝতে পারবে যে একেবারে মানে মাটা তো ছেড়ে চলেই গেল, আর এই বাবা নামক যে যন্ত্রটি আছে এখানে, সে আমাকে কিছু না শিখিয়ে আমাকে বেঁচেই গেল দিনের পর দিন, আর আমার মাকেই বেঁচে গেল, আমাদের বেঁচেই গেল। কৃষাণুও বড় হলে বুঝতে পারবে।
বোঝাতে পারলাম? কিষাণও বড় হলে কিষাণুর থেকেও ধাতানি খাবি রে। তৈরি থাকি সেই দিনগুলোর জন্য, কারণ ভালোবাসার লোকরা এত করে যখন বলছে যে এসব ছাড়ো, এবার কিষাণুর ভবিষ্যতের দিকে তাকাও, ওই দিকে ধারে কাছে ভাই আপনারা কি যে ভুল করছেন। আগেও বলেছি, এখনও বলছি, ও আপনাদের এইসব পরামর্শে কোনো গুরুত্ব কোনো দিন দেয়নি, দেবেও না। কেন বলছেন ওকে বেকার এসব কথা? হ্যাঁ, সাধু সদ্য চোর মানে কোনো মহাপুরুষের কাছে কোনো চোরের ছিচকে চোরের কথা বলতে হয়? তাদের কাছে গিয়ে হাত জোর করে অনেক কিছু শেখার আছে, জীবনে শিখতে হয়। আর ছিচকে চোরের কাছ থেকে গিয়ে যা যা হাট, এখান থেকে যা হাট করতে হয়। এটা মালটা তো সেই জিনিস। তাহলে এর কাছে কেন এসব উপদেশগুলো দিচ্ছেন? আপনাদের কোনো দিন গুরুত্ব দিয়েছে যে এখনও দেবে? জিন্দেগিতে দেয়নি, দেবেও না। আর ওর বন্ধুরা এবার ওর থেকে সবাই সরে যাবে, সবাই সরে যাবে। যে কটা ছিটে পোটা বেঁচে আছে তারাও সরে যাবে। তারাও তো দেখছে যে এর এই সোশ্যাল মিডিয়ায় বউয়ের নামে প্রচার করা, নোংরামি করা, এর থেকেই আমাদের সবাই দেখছে। কেন, ইউটিউব তো, এর চ্যানেল তো বড় চ্যানেল, এই বড় চ্যানেলের থেকেই সব আমাদের জীবনটা ধ্বংস হচ্ছে। ওরাও এবার সরে যাবে, ওরাও ওদের ভুল বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর ডিজিটাল ভিখারি, যদি মঙ্গল চাস আর কিন্তু টিনুকে অন্তত বেচিস না, টিনুকে কিষাণুকে বেচার চেষ্টা করিস না। আর বন্ধুদের ঘটনাটা তুই না বললেই ভালো করতিস, কারণ তাদের ব্যাপার, তারা যদি প্রচার করতো ভালো লাগতো। সুতরাং সোশ্যাল মিডিয়ায় প্রচারটা মনে হয় তোর থেকে ভালো কেউ পারে না। হ্যাঁ, বোঝাতে পারলাম? সোশ্যাল মিডিয়ায় প্রচার করা ব্যাপারটা তোর থেকে ভালো কেউ পারে না রে। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও দোষ আছে। আবার শুধু ছেলেদের নয়, মেয়েদেরও দোষ আছে। উভয় পক্ষের দোষ থাকলে তবেই নোংরামিগুলো হয়। এখানে যেরকম সোশ্যাল মিডিয়ায় তুই প্রচার করছিস, বন্ধুদেরটাও করতে গেলি, না করলেই ভালো করতিস। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকাল আবার চলে আসবো। এখন 7:35 বাজে। হ্যাঁ, আজকের মতন আসলাম। গুড নাইট, টাটা। গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আবার আসলাম। সবাই কেমন আছেন? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন। এই দেখো, এবার আপনি বলি। হ্যাঁ, সারাদিন সকলের মঙ্গল হোক, ভালোভাবে কাটুক, এই শুভকামনা বাবা লোকনাথ ঠাকুরের কাছে করেই আমি আজকের ভিডিওটা শুরু করলাম। আর তোমাদের আরও ক্যামেরাটা ব্যাক ক্যামেরায় কেন দেখাচ্ছি বলো তো? এই যে আমার টুটা ফুটা একদম ট্রাইপডটা দেখেছো, এইটা আমার একেবারে মানে প্রাণে গেঁথে গেছে। এটাকে আমি চেঞ্জ করার কোনো ভাবনা চিন্তায় আনতে পারছি না। যতক্ষণ আমি সাকসেস হচ্ছি ততক্ষণ এটা চেঞ্জ করার কোনো পরিকল্পনা আমার মধ্যে নেই ভাই। এই ভাঙা চোরা ট্রাইপড দিয়ে আমি আমার ভিডিও আগাগোড়া চালাচ্ছি। প্রথম তো ভালোই ছিল, স্বাভাবিক। তারপর আস্তে আস্তে ভাঙতে এই পর্যায়ে এই ছেঁড়া কাপড় টাপড় দিয়ে বেঁধে বুঁধে এইভাবেই চালাচ্ছি। তো চলো, এইটা নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম। আর ওই যে বাবা লোকনাথ ঠাকুর আর সকলে আছে, দেখে নাও, সব বাবা মা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, অবশ্যই আমার ঠাকুর ঘরটাকে দর্শন করিয়ে নিই তোমাদের। ওদিকে ভাত বসে গেছে, আলু ফুলকপি ভাজা বসিয়ে এসছি, টিফিনে দেব। এই দেখো, বা আমার দর্শনটা করে নাও। কেমন আমার ঠাকুর ঘরটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে, একটু সাজানো গোছানো। আর সময় পায় না তো, আরও একটু ভালো করে সাজাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় পায় না। তো যাই হোক, বা আমার সব সময় সব যে অবস্থাতেই তা রাখি না কেন, বা আমার সব জায়গাতেই হাসি খুশি মনে আমাদের সকলের সঙ্গে থাকেন। তো আমার সঙ্গেও নিশ্চয়ই আছেন, আমাদের সঙ্গে আছেন। তা আমি বাবা মাকেও দর্শন করিয়ে নিলাম। এবার রান্নাঘরে চলে যাই। আলু ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে। এটা দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর ছেলে তো যা রান্না হবে আজকে সারাদিনে সেটা খেয়েই যাবে। এখন আবার রাত্রিরে রান্না আমি করে রাখি, একবারেই আমি করে রাখার চেষ্টা করি। রাত্রে শুধু রুটি হলে রুটি করি, আর যদি এই ভাতেই হয়ে যায় তো হয়ে যায়। আলু ফুলকপিটা ভাজা হোক, একটু চাপা দিয়ে ভাজলে না তেলটা অত লাগে না। এমনিতেই ফুলকপিতে দেখবে তেল একটু বেশি লাগে। গতকাল নিলাম 20 টাকা দিয়ে 4টে ফুলকপি। ভালো ফুলকপিগুলো গো, ভালোই হয়েছে। বাজারে নিশ্চয়ই একটু সস্তা হবে,
ভ্যানারা আসে, যে ছেলেগুলো আসে আমাদের বাড়িতে যেখানে বিক্রি করতে, তার থেকে নিয়েছি। তাহলে বাজারে এটা নিশ্চয়ই আর একটু সস্তা হবে। তো যাই হোক, আমার পায়ের প্রবলেমও চলছে এখন, যার জন্যে হাঁটাচলা করতে আমার অসুবিধা হচ্ছে। তো ভাত আর আলু ফুলকপি ভাজা হয়ে গেলে হাজব্যান্ডকে বলেছি একটু এসে নিয়ে যেও। এখন দোকান ছেড়ে কি আর আসা সম্ভব না। আর আমিও দৌড়ে যে আগে যেতাম, এই পরশুদিন থেকে পায়ের চোট পেয়েছি, ব্যাস বন্ধ হয়ে গেছে যাওয়া। আজকে ওবেলায় ডাক্তারের কাছে যাব, এবেলায় সময় হবে না, ওবেলায় যাব। এবার একটু সর্ষের তেল দিই। ফুলকপি আলু চিংড়ি দিয়ে একটা ডালনা কালকে করেছিলাম, সেটা খানিকটা আছে। আর ডিম ভেজে আলু দিয়ে পেঁয়াজ রসুন যেরকম করে ডিমের ঝোল, ডিম ভেজে করবো, অবশ্যই সেদ্ধ করে না। ছেলে কালকে বলেছে এসে যে মা ওইটা করো, তো সেটাই করব। তাহলে এবেলাটা হয়ে যাবে। আর ওবেলার একটা বাঁধাকপি এনেছিল, পরশুদিন এনেছিল, সেটার একটু আলু দিয়ে বাঁধাকপি দিয়ে কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে রুটি খাওয়ার জন্য করে রাখবো হালকা করে। রাত্রিরে বেশি রিচ খেতে কাউরেরই ভালো লাগে না। আর আমাদের রিচ রান্নাবান্না খুব কমই হয়, কারণ আমার একটু হালকা হালকা খেতেই ভালোবাসি। দেখবে রাত্রিরে রিচ খেলে না ঘুমানোর প্রবলেম হয়, কিছুতেই পেটটা গরম থাকলে না ঘুমটা ভালো আসে না। যেন রাত্রিরে যত হালকা খাবার খাওয়া যায় ততটাই ভালো, কারণ আমরা তো খেয়ে সেই হাঁটা চলার সময়টা পাই না। খেয়ে দিয়ে মোটামুটি একটু কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে শুতে চলে যায়, ওই জন্য হালকা খাওয়া সব সময় ভালো। তো চলো আলু ফুলকপিটা ভাজা হোক, আর ওদিকে ভাতটা, ওদিকে আর একটু জল দিয়ে দিই, জল রেখেই দিচ্ছি। ভাতে সবসময় না জল বেশি দিলে ভাতটা বেশ ঝরঝরে হয়। আর ঝরঝরে বেশ ভাত না হলে একদম খেতে ভালো লাগে না গো খাওয়ার সময়। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আর ভাতটা একটু হলেই হয়ে যাবে। চিংড়ি ফুলকপি আর পটলের একটু গতকাল রান্না করেছিলাম, তাই একটু আছে। আর ওইকে বললাম ডিম ভেজে ঝোল করবো, তাহলে এই বেলাটা হবে। আর ওই বেলায় বাঁধাকপি তোমাদের বলেছি, পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝোল ঝোল করে বাঁধাকপি করবো। কালকে না একটু সবজি নিলাম, পরশুদিন ছেলের বাবাও এনেছে টমেটোটা, গতকালও ছিল না ছেলেটার কাছে, আর ওর বাবাও আনতে ভুলে গেছে। একটু টমেটো দিলে সব সবজিতে না একটু খেতে ভালো লাগে। যদিও ইউরিক অ্যাসিড আমাদের দুজনেরই আছে, ছেলের প্রশ্ন আসে না আছে, কিন্তু ও টমেটো, মুসুরির ডাল, বাঁধাকপি, ফুলকপি এগুলো খাওয়া, ফুলকপিটা বলতে পারছি না, তবে বাঁধাকপি, পালং শাক এগুলো খাওয়া মোটামুটি বারণ। কিন্তু বলো এইটুকুও যদি না খায়, তার মধ্যে যদি বারণ হয় তাহলে হয় খেয়ে ভাই অল্প পরিমাণে খায়, ও ঠিক আছে চল। আগেকার দিনের লক্ষ্মী হিসেবে এত মানতো, তারা তো আমাদের থেকে অনেক সুস্থ সবল থাকতো, হেঁটে হেঁটে মাইলের পর মাইল যেত। এখন সবাইকে বেঁকে চলে। আর আমার হাঁটুর প্রবলেমটা হলো পরশুদিন থেকে, ব্যাস আমাকেও সেই এক কাতে এরম চলতে হচ্ছে। আজকে ওবেলায় একবার ডাক্তারটা দেখিয়ে নেবো ভেবেছিলাম, এবেলায় যাবো, হবে না এত কাজ না, এরম কুড়িয়ে কুড়িয়ে করতে বেশ সময় লাগছে না। এবেলায় হবে না, ওবেলায় যাবো। ওবেলায় তার এই কাজগুলো থাকবে না, সকালের কাজে যত ব্যস্ততা আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকটা মানুষের। বিকেলবেলাতে একটু হলেও হালকা হয়, তখন কি রান্নাটা বিশেষ করে করা থাকবে, চাপ থাকবে না সেরকম কিছু। বিকেলবেলাতেই যাবো, দেখিয়ে নেবো একবার এক্সরে করে কি হয়েছে। ভাঁজ করতে গেলে প্রবলেম হচ্ছে, পাটা টেনে টেনে ভালো লাগে, বলো তো শক্ত শক্ত লাগছে, ভারী ভারী লাগছে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই তরকারিটা একটু গরম করে রাখলাম, মানে ফুটিয়ে রাখলাম ভালো করে। ফ্যানটা ঢেলে নিই। অনেকে বলে গড়টা,
যার যেরকম বলা, আমার ফ্যান গালা বা পুকুর দেওয়া এগুলোই আমরা বলি। আর আমরা ঘটিয়ে দেশীয়, আমাদের ফ্যান গালাটাই কথা আসল। তো চলো আগে এগুলো সেরে নিই, তারপরে আবার আসছি। আমি অনেক দিন পর এসেছি। চলো আবার এলাম বন্ধুরা। ভাত নামানোও হয়ে গেছে, এবার এই দুটো তরকারি বাকি আছে, সে দুটো করলেই হয়ে যাবে। দিদি আর ভাই ফোন করেছিল, এই পায়ের খবরটা নিচ্ছে। তো আমি তো সন্ধেবেলায় ডাক্তার কাছে যাব। পাটার প্রবলেমটা কী বলো তো, ভাঁজ করতে পারছি না, একটা ভারী ভাব হয়ে আছে। তাই বলছে এক্সরে করে তারপর ডাক্তারের কাছে যা, তাহলে ওনার ট্রিটমেন্ট করতে সুবিধা হবে। না হলে গেলে আবার এক্সরে করতে বলবে, ট্রিটমেন্টের দেরি হয়ে যাবে। ঠিকই বলেছে। তো দেখি দুপুরের দিকে এক্সরে সেন্টার তো খোলা থাকে, সেখানে গিয়ে দেখি, ওর বাবার সাথে কথা বলি। আমারও ততক্ষণে সব কাজকর্ম হয়ে যাবে। তো দুপুরের দিকে গিয়ে এক্সরেটা করিয়ে নেবো আগে। এক্সরে রিপোর্টটা নিয়ে গেলে সুবিধা। তবে রিপোর্ট পেতে আজকে তো আর পাবো না, যদি এক্সরে করাই আবার সে কাল পরশু হবে, একদিনের মধ্যেই দিয়ে দেয়। তবে সঙ্গে সঙ্গে তো দেবে না। আজকে যেরকম ভেবেছি যে সন্ধ্যাবেলায় ডাক্তার কাছে যাব, তো দেখি কি হয়, সেই বুঝে কাজ করব। কারণ পেন কিলার বলতে দেখো, এমনি ব্যথা সেই রকম যন্ত্রণা, ব্যথা আলাদা, যন্ত্রণা আলাদা। যন্ত্রণা করছে সেটা নেই, প্রথম থেকে একটু ভারী ছিল, এখনও ভারী আছে, কিন্তু আস্তে আস্তে হালকা হচ্ছে। দেখো বয়স হয়েছে, একটা হাড়ে লাগা, রাতারাতি তো ছাড়বে না, না তাই না? তো সেটা সারতে তো একটু সময় লাগবেই। আর আমাকে সেই ধৈর্যটুকু, সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরতে হবে। তো যাই, এবার রান্নাটা করে নিই। ওদের সাথে কথা বললাম বলে এবার যাই রান্নাটা করে নিই, বাকি রান্নাটুকু করে নিলেই আমার এই দিকটা মেটে। ছেলেকে দেখলাম ও পেপার পড়তে বসলেন, মহারাজ। তো চলো আর বসে থাকবো না, রান্নাটা করে নিই। এবার দেখো ডিম ভাজা হয়ে গেছে, দুটো ডিম ভাজলাম আমার আর ছেলে। ও বাবারটা রেখে দিয়েছি, ও ঝোলে খাবে না। একদম সে রান্নার একদম শেষে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে যেরকম ডিম ভাজে ওরকম ভেজে ওর জন্য ঝোল আলাদা করেই রাখবো, ওই বাটির মধ্যে রেখে দেবো। আর এইগুলো সবই গরম করে নিয়েছি। এবার এই ডিমের ঝোলটা হলে তারপরে বাঁধাকপিটা বসিয়ে দেবো ওবেলার জন্য। ওই যে বাঁধাকপি দেখতে পাচ্ছ কি না আমি জানি না, এই যে দেখো খুব সুন্দর টাইট বাঁধাকপি। তো এইটা ওবেলার জন্য করে রাখবো। কাঁচা লঙ্কাটা একটু কেটেছি, আরও কাটবো, বাঁধাকপি কাটবো, আলু কাটবো। ওই যে বললাম টমেটোটা নেই বলে একটু খারাপ লাগছে, নাহলে ডিমের ঝোলেও তো একটু টমেটো দিলে বেশি স্বাদটা ভালো হতো, তাই না? দাঁড়াও একটুখানি জল দিয়ে দিই, ভালো করে একটু কষিয়ে নিই। হাতে ধরে ফোনটা রেখেছি তো ওই জন্য একটু এদিক ওদিক হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে করেছি ওই জন্য হলুদ হলুদ দেখতে লাগছে। তা লাগুক ভাই, হলুদ আর লাল এই দুটো তো রঙই তো হয়, বলো না? তা আজকে হলুদই থাক সব, ওইটা তো লাল আছে। আর আমাদের কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটাই বেশি পছন্দ করি আমরা সবাই। মধ্যে মধ্যে একটু একটু ইচ্ছা করে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে বা গোটা শুকনো লঙ্কা বেটে করতে, কিন্তু আমাদের কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে। তো দেখো আর একটুখানি হোক, জল ছাড়িনি এখনও। আস্তে আস্তে একটু হোক, তারপরে আবার আসছি। এবার বাঁধাকপি চচ্চড়িটা বসিয়ে দিতে এসছি। ওই যে ডিমের ঝোল হয়ে গেছে, আর বাঁধাকপিটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। একটু ফুলকপি বাঁধাকপিটা সেদ্ধ করে জল ফেলে দিলাম, আর যে পাঁচফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ডিম কাঁচা লঙ্কা দিয়ে একটু রুটির সাথে, ওই যে তোমাদের বললাম না, রাত্রিবেলা খাবারটা না যত হালকা খাবে প্রত্যেকের জন্যই ভালো গো। যারা পারে আলাদা কথা, কিন্তু নর্মালি খাবার খেলে না অনেক রাত্রিবেলাটা রেস্ট নিতে নেই। তাই কি কোনো সময় খাবে না? অবশ্যই খাবে। যা ভালো মন্দ খাবার সব দিনের বেলা খেয়ে নাও, কারণ রাত্রিবেলা খেয়ে শোয়ার ব্যাপার থাকে তো। আর সব কিছু ডাক্তার সবাই তো ধরো সব কিছুই তো রাত্রিবেলাতে রেস্ট না বন্ধ হয়ে যায়। সেই সময় রিস্ক যত কম নেবে ততই ভালো। একটু চিন্তাভাবনা করে চললে অনেকটা কম থাকা ভালো, মানে অনেকটা ভালো থাকা যায়। তবে কি বলো তো, কপালে যেটা আছে সেটা তো হবেই ভাই। কপালে লিখন কেউ তো খণ্ডাতে পারে না। চলো আরেকটু আলু দিয়ে দিই। হাতে ফোনটা ধরে করছি তো, যার জন্য এরকম বেঁকে চলে যাচ্ছে।
আমার ট্রাইপডটা একটুখানি গন্ডগোল করছে, কেউ কিছু মাইন্ড করো না। আবার ট্রাইপডটা একটু ঠিক করি। আর শরীরটাও তো বেগতিক আছে, যার জন্যে না ঠিক জুত পাচ্ছি না আমি। আবার অনেক দিন মানে বেশ কয়েক মাস হয়ে গেল এই চ্যানেলে আমার ভিডিও দেয় বন্ধ হয়ে গেছে। এই নিজের শরীরের জন্য, পরিস্থিতির জন্য যা হয় আমাদের সাধারণ ঘরে সেটাই হয়েছে। একটু আলুটা ভেজে নিই। গতকাল আমি নিয়েছি এই ফুলকপিগুলো, তোমাদের মনে দেখিয়েছি 4টে 5টা, এখানে 4টে দেখা যাচ্ছে। হ্যাঁ, 4টেই আমি নিয়েছি। আর ওর বাবা পরশু দিন এনেছিল 5টা, 20 টাকা করে এই ফুলকপিগুলো। এই প্রসেনজিৎ আসে, ওর থেকে নিয়েছি। আর এই ফুলকপির ডাঁটাগুলো রাখলাম, চচ্চড়ি খাবো। একটু কুমড়োও নিয়েছি, নিচে একটা মূলো দেখতে পাচ্ছ, মূলো নিচে একটা মূলোই নিয়েছি। আর বাঁধাকপিটা করলাম আজকে, আর একটুখানি রেখে দিলাম, বেশিরভাগটাই করে নিলাম, রাত্রিরে খেতে তো লাগবে 3 জনের। আর এরকম পাতলা চচ্চড়ি না আমরা খেতে খুব ভালোবাসি। আর এই যে কাঁচা লঙ্কা সবটা ছাড়িয়ে রাখলাম। ফুলকপির এই চচ্চড়িটা নিচে আবার উচ্ছেও আছে, ওর বাবা এনেছিল। উচ্ছেটাও কালকে করবো, আজকে আর লাগবে না। এটার মধ্যে রেখে দিলাম, একটু মুখটা খুলে রাখছি গো, তাহলে ডাঁটাগুলো ভালো থাকবে। আর ওই ধারে এই চিলারটা রাখি। এবার ফ্রিজটা একটু মুছে, আমি রেগুলারই ফ্রিজ মুছে গুছিয়ে নেব। এই যে এই ফ্রিজের জল জমে না, এই বাটি নিয়ে এসেছি, এগুলো করবো এবার আস্তে আস্তে। ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। আমি রেগুলারই এরকম পরিষ্কার ঝকঝকে তকতকে রাখি। আমার ফ্রিজ যে ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন মানে হয় না গো। রেগুলার যখন দেখবে কোনো কাজটা না রেগুলার যদি তুমি করে নাও, তোমার কাজেও বেশি দেরি হয় না। আর এই মানে 1 মাস অন্তর কি 15 দিন অন্তর কি যে যার যেরকম সময় হয়, ডিপ ক্লিন করার খুব করতে গেলেও, ধরো আমি ডিপ ক্লিন করলামও, করতে গেলে আমার খুব একটা অসুবিধা কিছু হয় না। ঝটপট সব মানে আমার তো ফ্রিজে কিছুই সেরমভাবে থাকে না, অনেকের ফ্রিজে ঠাসা মাল থাকে, আমি সেইভাবে রাখি না গো। আমরা বাজার যা করি ওই চিলারের মধ্যে ভরে রাখি, এটাই স্বাভাবিক। আর মাছ এনে 1 সপ্তাহ 10 দিনের ওইভাবে আমরা খাইও না, কারণ আমাদের অত বাসি খেতে না ভালো লাগে না। ওই আজকে কিনলাম মাছটা, ধরো আজ আর কাল বা বড় জোর পরশু, এর বেশি আর ভালো লাগে না। ওই জন্য ফ্রিজটা সবসময় দেখবে ফাঁকাই রাখি, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আছে। তা নিচটাও পরিষ্কার করে রেগুলার সবটাই মুছে নিলাম, নিয়ে আমি রোজই করে নিই। এইবার আমার সবজির চিলারটা ঢুকিয়ে নেবো। দাঁড়াও আমি যাই, ব্যাগটা মালাইতে রাখা আছে, আর সবজির চিলারটাও ঢুকিয়ে রাখি। হয়ে গেল আমার ফ্রিজ বন্ধ, দেখতে পেলে। এবার ফ্রিজটা যে সব তুলে গুছিয়ে নিলাম, আজকের মতন হয়ে গেল, বিরাট নিশ্চিন্তি। রিপোর্ট দিতে 1টা দিন পুরো লাগে গো, আমাদের এখানে অন্তত লাগে। সকালে গেলে করলে পরের দিন সকালে দেয়, এটাই লাগে। কোনো টেস্ট করলেও তাই হয়। এখন খুবই এমার্জেন্সি থাকলে তো রাত দেয়, অবশ্যই দিয়ে দেয়, সেটা কোনো কথা নয়, অবশ্য সব জায়গাতেই দেয়। তো দেখি কি করতে পারি। এবার একটু চা খাই, একটু মুড়ি খাবো, আজকে রুটি নেই, মুড়ি খাবো তরকারি দিয়ে। ওই ফুলকপি আলু ভেজেছি, ওটা দিয়ে একটু মুড়ি খাবো, হতে হতে ছেলের হয়ে যাবে। তো চলো, তারপরে আবার আসছি। বাঁধাকপিটাও হয়ে এসছে প্রায়, তারপরে আবার আসছি। এবার রান্নার অধ্যায় মিটলো আস্তে আস্তে, একটা করে শুরু হয়েছিল সকাল থেকে। বেলা বাড়ছে, এখন 11:25, রান্নার অধ্যায়টাও মিটলো। এবার 2টো টিফিন করতে যাব। টিফিনটা করলে আমার টিফিনটা মিটে যায়, তারপরে ততক্ষণে ছেলেরও স্নান টান হয়ে যাবে, পুজো করবে, তারপরে খেতে বসবে, ততক্ষণে আমারও হয়ে যাবে। তারপরে ও বেরিয়ে গেলে আমি ঘরের কাজ শুরু করব। তাহলে বন্ধুরা চলো আজকে টিফিনটা দেখাই কি কি করছি, চলো আমার সাথে ওই ঘরে। এই দেখো, এই মশা তাড়ানোর ব্যাটটা খুব উপকারী। তবে কী বলো তো, এতে একটু চার্জ দিতে হয় মধ্যে মধ্যে, একেবারে ব্যবহার হয় না তো, মধ্যে মধ্যে এটা একটু চার্জ দিলে এটা সচল থাকে, না হলেও প্রাণহীন হয়ে যাচ্ছে। দেখি লেগেছে কি না। হ্যাঁ দেখো, চার্জ নেই, ওরম পড়ে থাকলে চার্জ থাকে। একটু চার্জ দিয়ে বসিয়ে দিলাম। আর অনেকটা মেশিনেও আছে, এগুলো কাচবো সব,
ওই ছেলে জামা খুলে রেখেছে, আর ও বেরোক, দেখি মেশিনের এটাও দিয়ে দিই। এই পায়ের প্রবলেমের জন্যই একটু দেরি হয়ে যাচ্ছে, দাঁড়াও। দেখেছ কতটা আছে, সব কাচবো। ছেলে চান করে বেরোলো, ওর গামছাটা আর প্যান্টটাও দিয়ে দেবে, একেবারে কেচে দেবো। এবার চলো মেশিনটাও রেডি করা বন্ধ করে দিই, অটোমেটিক তো বন্ধ হয়ে যাক নিজের থেকে। ওটা তোলা থাক, কারণ কাচবো তো, থাক। স্নান করতেও ঢুকে গেছে। এবার আমি যাই আমার, এই যে দেখো এখানে চা রেখে দিয়েছি, মানে আমাদের কাজ করতে করতে। আর এই দেখো, আর এখানে খাবার রেখে গেছি, মুড়ি, চানাচুর আর একটু আলু ফুলকপি ভাজা নিয়েছি, অল্প একটু নিয়েছি, ওদের জন্য ম্যাক্সিমামটা রেখেছি, আর একটু সর্ষের তেল। এই এখন একটু বসে খাবো। আর মুড়িটা না একটু সাদা তেলে ভেজে রেখেছি, এখন মুচমুচ করছে, ভালো লাগে। দেখবে বর্ষাকালে মুড়ি না একটু কীরকম স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তখন পাখাটা চালাই, দাঁড়া। আর এই লাইটটা দেখেছে, এরকম লাইট এখন ঘরে ঘরে সবারই আছে, বিভিন্ন রকম লাইট বেরিয়েছে না অনলাইনে, ওর বাবা নিয়েছে। আর তার মধ্যে একটা ফুল দিয়েছে, ফুল দিয়ে রেখে দিয়েছে, ভালোই লাগছে বলো। লাইটটা আবার খুলে আসছে দেখছি। খুলছে কেন বাবা, খুলছে কেন? তোমার কি থাকতে ভালো লাগছে না? থাকো, দাঁড়াও, এই হাতে করে তো। হ্যাঁ এইবার হয়েছে, দেখলে ভালো লাগছে না দেখতে? এই ফুলের তোড়াটা না নষ্ট, মানে ছিঁড়ে গেছে, আমি একটা ওইখানে ঝুলিয়ে রেখেছি, আমার খুব ফেভারিট এটা। আর খানিকটা ওইখানে দিয়েছি, দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, এবার পাবে। ওই দেখো এখানে খানিকটা দিয়েছি, ওইখানে খানিকটা দিয়েছি, আর এখানে খানিকটা দিয়েছি। ওই কেটে কেটে নষ্ট হয়ে যায়, যখন সার্ফে ধুই না তখন কেটে কেটে সব নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় না, কেটে কেটে পড়ে, প্লাস্টিকের তো। তো চলো আগে খাবারটা খেয়ে নিই। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, আমার খাবার দিয়ে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো বন্ধু হয়ে, আমিও তোমাদের বন্ধু হয়ে পাশে থাকবো। অবশ্যই একটা লাইক কমেন্ট করো, প্লিজ লাইক কমেন্ট করবে, আর পারলে একটু সাবস্ক্রাইব করে, যাতে আমার চ্যানেলটা এগোয়। ওই পাশে থাকা মানেই এই সব কিছু করা, তার থেকে ভালোভাবে পাশে থাকা বলাটাই বুদ্ধিমানের কাজ। সবাই তো আমরা বন্ধু। আজকের মতন আসলাম, টাটা, গুড ইভিনিং ফ্রেন্ডস। সবাই কেমন আছেন? আমরা তো ভালোই আছি, আশা করব আপনারা সকলে ভালো আছেন, আর তাই থাকেন যেন সারা জীবন। ঠাকুরের কাছে সবসময় সেটাই প্রে করি আমি, সকলের মঙ্গল করুন উনি, বাবা লোকনাথ ঠাকুর। তো আজকের ভিডিওটা করছি টিনুকে নিয়ে, টিনুর ভিডিও নিয়ে, এই দুদিনকার কালী পুজোর ভিডিও নিয়ে এবং ভাইফোঁটা নিয়ে যে ধরনের সকলে কন্ট্রোভার্সি ভিডিও নামাচ্ছে। দেখো আসল ব্যাপার কি বলতো, যাদের যখন তাকে টিনুকে দেখে খারাপ লাগছে তারা সেইভাবেই নিচ্ছে, যারা খারাপ ভেবে নিচ্ছে তাদের খারাপ লাগছে বলে নিচ্ছে, আর যারা ভালো ভেবে নিচ্ছে তাদের ভালো লাগছে বলে ভালো ভেবে নিচ্ছে। এখানে কিন্তু আমি কোনো পক্ষকেই দোষ দিতে পারি না। আমার লাইটটা একটু ওই চোখের সামনে না, লাইটটা জ্বাললাম না কেন বলো তো, ওই লাইটটা জ্বাললে না আমার চশমার ওপরে এসে পড়ে, আমার কিচ্ছু বুঝতে পারি না। ওই সিঁড়ির লাইটটা জ্বলছে আর পেছনের ওই লাইটটা জ্বাললাম। তো গতকাল আমার একটা ছোট্ট ভিডিওর আপডেট দিয়েছিলাম পায়ে নিয়ে। তো পায়ে প্রবলেম আছে ভাই, এত তাড়াতাড়ি তো যাবে না, কোনো ডাক্তার দেখানো হয়নি। আজকে ডাক্তার শুধু সানডেতে শুধু সকালবেলায় বসেন, আর এত নাম লেখানো হয়ে গেছে, মানে আমার সেখানে কোনো জায়গা হয়নি। আগামীকাল দুবেলায় বসেন, আমাকে সেখানে যেতে হবে। তো চলে আসি কন্টেন্টে। টিনুকে নিয়ে, টিনুর সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই।
আমি টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, নেগেটিভ ভিডিও করেছি, কারণ সব ভিডিওই যে সবসময় পজিটিভ হবে এটার কোনো মানে নেই ভাই, আবার সবসময় যে নেগেটিভ হবে সেটারও কোনো মানে হয় না, নেই, দুটোরই কোনো মানে নেই। এবার তোমরা বলতেই পারো তাহলে তো আপনি টিনুকে ভালোবাসেন অথচ ভালোবাসেন না। ভাই ওয়াইটি সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা না, এখানে নিজেকে ছাড়া কেউ কাউকে আমরা ভালোবাসতে পারি না ভাই। সবাই মৌখিকভাবে বলতে পারি সবাই সবাইকে ভালোবাসি, কিন্তু ভালোবাসতে গেলে দেখো আমি তোমাকে ভালোবাসি, এবার তোমাকে ভালোবাসি বলে তোমার খারাপ কিছু দেখলেও যে আমি ভালোই বাসবো, এই ভালোবাসা মনে হয় কোনো মূল্য হয় না, তাই না? তা আমি একটুখানি খোলসা করে বলি, অনেককে দেখলাম আমার মানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে আমার খুব ভালো লাগে, তারা প্রত্যেকেই আমার থেকে অনেকটা কন্ট্রোভার্সি জোনে বড়, বয়সে ছোট, কন্ট্রোভার্সি জোনে বড়, তারা প্রত্যেকেই ভালো বলে, সুবক্তা ভেবেও না যে সুখে বলছি, সুবক্তা মানে তারা প্রত্যেকেই খুব সুন্দর বলতে পারে, কন্ট্রোভার্সি করতে পারে। আমরা আসল কথা হচ্ছে আমার প্রত্যেককেই ভালো লাগে, কিন্তু ভালো লাগার অর্থই যে তারা সবসময় তাদেরকে ভালো লাগবে বা তাদেরও আমাকে ভালো লাগবে বা যাকে নিয়ে কন্টেন্ট করছি তাদেরকে ভালো লাগবে, এটা কখনো কোথাও হয় না ভাই। নিজের সন্তানদেরও বাবা মাকে মানে নিজেদের যারা আমরা একদম নিজেদের, তাদেরও কিন্তু সবসময় নিজেদেরকে ভালো লাগে না, জানো তো, ভালো লাগে না। যখন খটোমটো ব্যাপার চলে না তখন বিরক্ত লাগে, বোঝাতে পারছি? আমার মুখটা মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না, এইভাবে বসলে কি দেখতে পাবে? তাহলে আমি লাইটটা জ্বালি, হ্যাঁ একটু লাইটটা জ্বালছি। এই লাইটটা জ্বাললে হয় কি, আমার চোখে চশমাতে দেখো, তাও চেষ্টা করছি চশমাটাকে একটু এদিক ওদিক সেদিক করে করার। তো টিনুকে ভালোবাসি, টিনুকে পজিটিভ ভিডিও করতাম আগে, এবং নেগেটিভ ভিডিও করেছি। আমার কাছে ভাই ব্যাপারটা হচ্ছে, আমি যদি টিনুর কিছু খারাপ দেখি তা আমি তো বলবোই, তাতে কেউ যদি আমাকে ভালোবাসে তো বাসবে। ওই যে এক্ষুনি বললাম সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা বলে কিছু হয় না ভাই, হ্যাঁ বন্ধু বলে একটা ওপর ছাপ পড়ে থাকে, ভালোবাসা খুব একটা এখানে আমি কাউকে দেখি না দেখাটাই ভালো। ভালোবাসা খুব একটা মূল্য এখানে কেউ কাউকে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ শ্রদ্ধা ভক্তি করি, সম্মান জানাই, অবশ্যই তাদের কাজের ওপরে নির্ভর করে, তাদের কাজের কাছে আমি অনেক ছোট ভাই, বয়সে বড় হলেও কাজের কাছে অনেক ছোট। দেখো যার যা যোগ্যতা তাকে সেই জায়গায় আমি ভালোবাসি, সম্মান দিই। কিন্তু এই যে টিনুর কালী পুজোয় প্যান্ডেল দেখে, কালী ঠাকুর দেখে যে আনন্দ উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা কিন্তু টিনুর আজকে নতুন নয়। যখন বাতকুল্লার থেকে চলে এলো তারপরে ওর লাইফটা যেভাবে আমরা সবাই জানি কি হয়েছে না হয়েছে সবাই জানি, এবং টিনু এক বাচ্চার মা এবং দুখানা তার বিয়ে হয়েছে, তো সেই মহিলা নিশ্চয়ই বাচ্চা হতে পারে না, তার বাচ্চা 5 বছরে পড়ে গেল, তার ঠাম্মি তাকে ভাইফোঁটা দিল, হ্যাঁ বাচ্চা হতে পারে না। সুতরাং সে আগাগোড়াই এরম আদো কথা, ছেলে মানুষই ব্যাপার, অকারণে হই হুল্লোড় করে। যেখানে ওর পাশে বৌদি আছে সেও তো ছোট না, সেও তো খুব একটা বড় নয়, টিনুর ঠাকুমার বয়সী, ঠাম্মির বয়সী তো নয়, এবং তার একটা পিসিও আছে, সেও নিশ্চয়ই টিনুর ঠাম্মির বয়সী নয়। তাহলে টিনুর তো এদের থেকে শেখা উচিত যে কিভাবে কোথায় চলতে হয়, তাই না? তো সেখানে দাঁড়িয়ে টিনুর এই অকারণে উচ্ছ্বাস, এবং ওই অকারণে উচ্ছ্বাস বললেই মনে ভালো হলো, অকারণে উচ্ছ্বাস খুব একটা সুইটেবল নয়, কারোরই কাছেই ভালো লাগে না ভাই। আমার ছেলেও যদি কোথাও অকারণে উচ্ছ্বাস করে বা আমিও যদি কোনো জায়গায় অকারণে উচ্ছ্বাস করি, মনে হয় আমরা দুজনকে বলতেই পারি যে এটা কি করছো বা এটা কি করছিলি, এটা বলা উচিত। একটা মানুষ হয়ে প্রতিবাদও করতে শিখতে হয়, হ্যাঁ শুধু ভালোবাসি ভাই, এরম অন্ধ ভালোবাসা আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও দেখেছো? আমার তো মনে হয় অন্ধ ভালোবাসা ভালো নয়।
তার কোনো মূল্যই নেই এ ধরনের ভালোবাসা। এই ধরনের আমি ন্যাকামি বলি, পরিষ্কার বলছি, এটা টিনুর ন্যাকামি। আগাগোড়া টিনু এরম ন্যাকামি করে এবং মার সম্পূর্ণ এখানে সাপোর্ট আছে। এবং মামে দুজনেই বিবাহিত, সন্তান আছে, অথচ মাথায় সিঁদুর নেই, হাতে শাঁখা নেই। হ্যাঁ, টিনুর তো কেসটা আমরা সবাই জানি। তিনি মায়ের কেসটা হ্যাঁ, ভক্তিবাবু কোথায় গেলেন? তার তো আর কোনো টিকি দেখা যাচ্ছে না তাদের ভিডিওতে। বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে গেল, ওনারা গুরুজন, বাড়ির মাথা, বলে না মাথার ওপর বট গাছ, যেমন আমার ছেলের আর আমার মাথার ওপরে আমার স্বামী, হাজব্যান্ড, বট গাছের মতন আমাদের রাখলে আছে। তাহলে টিনুর মাকে, টিনুর মানে মায়ের পরিবারটা, ভক্তিবাবু তো বট গাছ, আর ভক্তিবাবুর মাথার উপরে ওর ঠাম্মি বট গাছের মতো। কপাল ভালো যে এখনো ঠাম্মিকে কাছে পাচ্ছে। সেই দুজনকে বিতাড়িত, সেই দুজনে একেবারে নেই কোনো জায়গায়, তাদের টিকিও দেখা যাচ্ছে না। কি ব্যাপার তো ভাই একটা বিশাল কিছু আছে, যেটা আমরা কেউ অস্বীকার করতে পারছি না। বিশাল বড় ব্যাপার আছে। টিনু যতই ঠাকুক, যতই ডাক বাজাক, মানে গুড়গুড় করুক, টিনুকে এখান থেকে ডেকে আনা হলো। ওখানে ছিল, টিনু ভালো ছিল ঠাম্মির সাথে গিয়ে। আমরা 2 মাস দেখেছি না, টিনুর অনেক পরিবর্তন হতো, জানো তো, লাইফটা অনেক চেঞ্জ হতো, যেটা টিনুর জন্য ভীষণ দরকার ছিল। অনেক নেগেটিভ কমেন্টসও পাচ্ছি টিনুর, পজিটিভও আছে, এটাই তো স্বাভাবিক, তাই না? সকলের যারা বড় বড় ব্লগার তাদের পজিটিভ নেগেটিভ দুটোই থাকে ভাই। আমি আজকে ক্রিম দিইনি বলে এগুলো সাদা সাদা লাগছে ভাই, ওই যে বললাম শরীরটা ভালো নেই, যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, কিছুই ভাল লাগছে না। ওই পায়ের ব্যথাতে না, তাও ওই ভলিনি স্প্রেটা, তারপরে মুখ, যত রকমের যা আছে আমার কাছে ডাক্তারের, বরফ দেওয়া, সব রকম করে যাচ্ছি ভাই। তবে একটু হাঁটতে চলতে পেরেছি, কাজকর্ম করতে পেরেছি, রান্না করে 2টো স্বামী সন্তানকে দিতে পেরেছি, বা আমাকে একটু হলেও ভোগটা দিতে পেরেছি। এই না পারলে যেগুলো নয়, যেগুলো আমার করতেই হবে আমাকে, আমি ছাড়া আমার সংসারে কেউ করার নেই, সেগুলো পেরেছি বাবা লোকনাথ ঠাকুরের দয়ায়। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো, টিনুর মায়ের তো উচিত ছিল কপালে সিঁদুর পরা, হাতে শাঁখা পরা। তার তো ডিভোর্স হয়নি টিনুর মতন, তার তো ডিভোর্স পেপারে সাইনও মনে হয় করতে হয়নি, তাই না? ডিভোর্সের জন্য কোনো রকম মানে ডিভোর্স না হলে আমার এই হবে না, যেটা টিনু বলেছে ডিভোর্স আমার চাই। হ্যাঁ, ও ডিজিটাল ভিখারিও বলেছে ডিভোর্স আমি দেবো না, আবার তারপরে বলেছে ডিভোর্সটা হয়ে গেলেই বাঁচি। বোঝাতে পারলাম তো? টিনুর মার তো সেই সব এখনো পর্যন্ত দেখতে মানে বলেনি ওরা, আমরা বুঝতে পারছি সবই, বলেনি। যার জন্যই টিনুর মা না টিনুকে দিল্লিতে মানে ওর ঠাম্মির সাথে সহ্য করতে পারলো না। আর এই সব ব্যাপারগুলো নিয়েই ভক্তিবাবুর সাথে চরম অশান্তির সৃষ্টি হয়েছে। কারণ টিনু ওদের লাইফটা চালায়, টিনুর লাইফটা নষ্ট করার জন্য। আসলে ওর মাও তো একটা নষ্টা মহিলা, বলতে আমার কোনো অসুবিধা নেই। ওর মাও ঠিক মা নয়, তার ছেলের বউয়ের থেকে তাদের শেখা উচিত, টিনুরও টিনুর মায়েরও, ওর পিসির থেকে টিনুরও টিনুর মায়েরও শেখা উচিত ভদ্রতা কাকে বলে। টিনুর মায়ের মধ্যেও নেই, টিনুর মধ্যেও নেই। ওরা দুজনেই কষি, ওরা কৃষাণুর থেকেও মামে কষি হয়ে ঘুরে বেড়াতে চাইছে। বোঝাতে পারছি? যেই টিনু ওখানে দেখলো প্যান্ডেলে ঢুকে কতগুলো ছেলে নাচছে, টিনু রিয়াক্ট কি হলো, ওলে বাবা লে হাতে, এই আরম্ভ হয়ে গেল। কেন? ওর বৌদিও ঢুকলো, পিসিও ঢুকলো, টিনুর রিয়াক্ট এরকম বাজে হয়ে গেল কেন? এটাই টিনুর নেচার, এটাই ওর মায়ের শিক্ষা। টিনুকে খারাপ করার জন্য ওর মা একাই যথেষ্ট। ওর মায়ের শিক্ষাটাই খারাপ, টিনুর মায়ের শিক্ষা।
টিনু কিন্তু এতটা খারাপ ছিল না। ঠাম্মির কাছে তো টিনুকে দেখেছি মেয়েটা ভালো হচ্ছিল, কিছু অন্তত লক্ষ্যে পৌঁছাবার বিষয়বস্তু আমরা দেখতে পেয়েছিলাম। ভদ্র সভ্য, নিয়ম মতো করে খাওয়া, নিয়মিত রান্নাবান্না করা, একটা সব কিছু ডিসিপ্লিন আস্তে আস্তে ঠাম্মির কাছে থাকলে হতো দিল্লিতে থাকলে। কিন্তু ওর মা সেটা সহ্য করতে পারলো না, মাল পাঠিয়ে দিল ওইখান থেকে, দিল্লির থেকে মালও নিয়ে চলে এলো। টিনু মানে মাল ওর মায়ের কাছে, টিনুকে নিয়ে চলে এলো। টিনুর মা চলে গেল ওখানে, টিনু চলে এলো ওখানে। সবাই বুঝতে পারছো বিষয়টা কোন দিকে যাচ্ছে? তার মানে টিনুর লাইফটা কোনোদিনই সেটেল হতে এই অমাবস্যা দেবী দেবেন না, দেবেন না। অমাবস্যা দেবী একদম সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন, আমার হাজব্যান্ডকে আমি সহ্য করব না, ভক্তিবাবুকে, আমার শাশুড়িকে আমি কোনো কালে সহ্য করব না, করতাম না, করবও না, এবং আমার মেয়ের লাইফটা এইভাবে আমার মতন করেই থাকবে। আমরা এরকম কষি 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 কিসের থেকেও কচি কচি সেজে দুই মা মেয়েতে থাকবো। দিকে ছেলের বউটাকে হাতে না রাখলে নয়, তাই মেয়েটাকে নিয়ে চলে এলো। খাওয়া দাওয়া, পড়া, সমানে ঘোরা, জামা কাপড় কেনা, যখন তখন বেরিয়ে পড়া, এইসবের জন্য তো পয়সা লাগে না, যেটা অমাবস্যা দেবীর পক্ষে সম্ভব নয়, আর হদল কুতকুতের পক্ষেও সম্ভব নয়, আর ভক্তিবাবুও সেটা মেনে নেবেন না। যার জন্য কাকে দরকার? একমাত্র টিনু, অনলি ওয়ান টিনুকে দরকার। টিনুর লাইফটা পুরো গেল, আর টিনুও গা ভাসিয়ে দিল মায়ের ডাকে। বিদ্যাসাগর, কী বলবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন মায়ের ডাকে দামোদর নদ পার হয়েছিলেন, টিনুও তেমনি মায়ের ডাকে এমার্জেন্সিতে চলে এসেছিল। উনি দামোদর নদ পার হয়ে আমাদের সকলের মাথার ওপরে রইলেন। আর টিনু কী করলো? এমার্জেন্সিতে চলে এসে, নিশ্চয়ই আর বোঝাতে হবে না বা বলতে হবে না এত খুলে। যাই হোক বন্ধুরা, তারপরে আসি ভাইফোঁটা। টিনুকে রান্না করতে দিয়ে ওর মা আর বৌদি এই কদিন ঘুরেছে ফিরেছে, আনন্দ হই হই নৃত্য টিত্য করেছে, তো কাচাকুচি অনেক করেছে। মা আর বৌদি কাছতে চলে গেল এবং রান্নাবান্না টিনু করলো। এটা হতেই পারে, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। বাড়িতে দুটো তিনটে মহিলা যখন আছে, ভাগাভাগি করে কাজ করলে কাউরিরই খুব একটা গায়ে লাগে না, প্লাস কাজগুলো তাড়াতাড়ি হয়, সময়ের মধ্যে হয়ে যায়, এটা তো ঠিকই আছে। কিন্তু ভাইফোঁটা দেওয়ার সময় ওই যে তোমাদের বললাম টিনু আগা গোড়াইয়ে এরকম আদিক্ষেতা করে। ও কৃষাণুর থেকেও নিজেকে ছোট মনে করে, কৃষাণুর থেকেও নিজেকে ছোট মনে করে। দেখো, আমি যদি আমাকে আমার ছেলের চেয়েও ছোট মনে করি, এখানে আমার ছেলে বা ছেলের বাবা কিছু করতে পারবে? পারবে? হ্যাঁ, ক্যামেরা খুলে অন করে আমি যদি আমার ছেলের থেকেও নিজেকে ছোট মনে করি, ছোট সেজে ঘুরে বেড়াই, কেউ কিছু করতে পারবে? তোমরা কমেন্টস করবে, আমাকে নেগেটিভ কমেন্টস করতে পারো, এর বাইরে তো তোমরা আমাকে শুধরাতে পারবে না। ঠিক টিনুর বেলাতেও তাই হচ্ছে ভাই। মেয়েটার কপালটা প্রথমে দিতে পারেনি, ভাইফোঁটা দিতে আসতো না, দিতে দেয়নি। হ্যাঁ, সেখানটাও একেবারে অস্বীকার করতে আমি পারবো না। 5 বছর সংসার করেছে, সেখানে ভাইফোঁটা দিতে পারেনি। তা 7 বছর কেন ভাইফোঁটা দিতে পারলো না? 5 বছর সংসার ভেঙে গেল, তা আর 2 বছর কী করলো টিনু? কী করলো? ভাইফোঁটা দিল না কেন? কেন দিল না? সেখানে তো কোশ্চেন থেকেই যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই ওখানে ভাইফোঁটা দিতে আসতে দিত না, অবজেকশন ছিল, সেটাও আবার একেবারে অস্বীকার করার কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না। বললাম যে আমি যখন যেটা বলবো, যা দেখবো আমি তাই বলবো। কি ডিজিটাল ভিখারিকে নিয়ে, কি টিনুদের নিয়ে, এবং অমাবস্যা দেবীকে নিয়ে। এখানে আমার কাউকে চাটাচাটির কোনো প্রয়োজন মনে করি না, কোনো প্রয়োজন মনে করি না। আমি নিজে যা দেখব আমার ভিডিওতে আমি পরিষ্কারভাবে সেটা বলতেই অভ্যস্ত, এবং নিজেকে সেই জায়গায় রাখার চেষ্টা আমি আগাগোড়া করেছি এবং করব। সুতরাং বন্ধুরা, এই ভাইফোঁটার আদিক্ষেতা কেন দেয়নি? 2 বছর কেন দেয়নি? 5 বছর দিত না, ঠিক আছে, মেনে নিলাম। ভাইফোঁটাতে আসতে দিত না, জামাই ষষ্ঠীতে আসতে দিত না, শুনেছি টিনুর মা ভালো ব্যবহার করেনি, সেটাও আবার ডিজিটাল ভিখারি বলেছে। এগুলো হতেই পারে, আমি 5 বছরটা ছেড়ে দিলাম। এই 2 বছর টিনু কী করলো, সেই 5 বছরটা ওদের লাইফটা আগে বলেছি সবটা নিয়ে। এখন ইদানিং ভেরি রিসেন্ট যা চলছে সেইটা নিয়েই তো বলতে বসেছি, তাই না? আগেরটা তো হয়ে গেছে পুরনো ভিডিওতে। 2 বছর কেন ভাইফোঁটা দিল না? কে আটকে ছিল ওকে?
তো যাই হোক, টিনু একটু আদিক্ষেতে আগাগোড়াই করে। আর ভক্তিবাবু কেন আসছেন না, ঠাম্মির কেন কোনো ঠিকানা নেই, ভক্তিবাবুর ঠিকানা নেই, ঠাম্মির কাছে টিনুকে পাঠানো হলো না, আর হয়তো কোনো দিন পাঠাবেও না। কেন, অমাবস্যা দেবী পাঠাতেই পারবেন না, ওনার লীলা চালা চলবে না। হ্যাঁ, সোনাকে নিয়ে, সোনার বউকে দাসী বানিয়ে রেখেছে। অবশ্য এখন টিনুয়ার সাথে সবাই মিলে কাজ করছে গুঁতো খাওয়াতে। কারণ টিনু জানে আমরা সবাই টিনুকে ভালোবাসতাম, কিন্তু আবার ডিজিটাল ভিখারিও জানে যে তাকে অনেকেই ভালোবাসতো। কিন্তু এই যে বললাম, তারাও বলেছে, আমিও বলতে বাধ্য হচ্ছি, ভাই ভালোবাসাবাসির কোনো ব্যাপার নেই। আর সে ভালোবাসাবাসি বার মেয়ে যায়, যা দেখবো তাই বলবো। ভালোবাসাবাসি কাটা হয়ে গেছে। কারণ ভালোবাসলে সেখানে ডিজিটাল ভিখারি যেভাবে তাদেরকে অপমান করেছে, টিনু অপমান করেনি, কিন্তু টিনু সম্মানও জানায়নি। অপমান করেনি ডিজিটাল ভিখারির মতন কাউকে, কিন্তু টিনু সম্মানও খুব একটা জানায়নি। কারণ যেগুলো আমরা বারণ করছি সেগুলোই টিনু বেশি করে করছে। টিনুকে এই কারণেই আমি একটু হলেও ভালোবাসি এখনো পর্যন্ত। আবার বলছি, ভালোবাসাবাসি সেই রকম লেভেলে নেই, আমার সন্তান সম, সেই চোখে আমি দেখি। কিন্তু সন্তান অন্যায় করলে সন্তানের যে দোষগুলো, সেগুলো তো তুলে ধরা মায়েদের কর্তব্য, তাই না? যেটা অমাবস্যা দেবী কোনো দিনই পারলেন না। আমরা তো আছি পারার জন্য, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা অনেকেই আছি। টিনুর থেকে বড় ও আমাদের সন্তান সম, তারাই তুলে ধরছি, তারাই তুলে ধরবো। তাতে কার কি ভালো লাগলো, কার কি মন্দ লাগলো তাদের ব্যাপার, কিন্তু যা দেখবো সেটা তো আমাদের বলতেই হবে ভাই। হ্যাঁ, সুতরাং বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভাইফোঁটায় বড় দাদাকে মাথায় কেউ আশীর্বাদ করে না, টিনু প্রথমে করেছিল, তারপরে শ্রীচরণ বাড়িয়ে দিল, ওই হদল কুতকুত তখন প্রণাম করলো। এখানে অমাবস্যা দেবী তো পাশে বসেছিলেন। হ্যাঁ, মাথায় ধান দুব্বা দেয়, সেই হিসেবে ধান দুব্বাটা দিয়েছে, একটু চিরুনি দিতে হয়, একটু তেল দিতে হয়, এগুলো মাথায় দিতে হয়। আবার হদল কুতকুত পায়ে পা বাড়িয়ে দিয়েছেন, করেছে, এটুকু ঠিক পর্যন্ত আছে। আমি ভাবছিলাম আশীর্বাদ করছে, তারপর দেখলাম না, আমার ভুল হচ্ছে। ধান দুব্বা দিয়েছে, আর ওদের তেল দেওয়া আছে কিনা জানি না, চিরুনি দেওয়া আছে, এগুলো আমাদের মধ্যে ছিল। তো যাই হোক, ভাইফোঁটাটা মোটামুটি খারাপ লাগলো না, ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে। আর কি বলবো বলো, খারাপ লাগেনি। এবার যার খারাপ লেগেছে সে নিশ্চয়ই তার এই নিয়ে বলবে, অবশ্যই বলবে, তার অধিকার আছে বলার। আবার যার ভালো লেগেছে সে অবশ্যই বলবে, তারও অধিকার আছে বলার। আমার কিন্তু মোটামুটি লেগেছে ভাই, মোটামুটি লেগেছে। কারণ ভাইফোঁটা এরকমই হয়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসলাম, গুড নাইট, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন 9টা বাজে। একটুখানি বসলাম, রান্নাবান্না করে এসে একটু পরোটা করলাম, আর তরকারি করাই ছিল। শনিবার তো আমরা নিরামিষ খাই, ছেলে ছিল, তো ছেলে একটু মিষ্টি এনে দিয়ে চলে গেল আবার দোকানে। তা আমি একটু বাইরের ঘরটা এসে পাখা চালিয়ে বসলাম। গরম আছে, যাই বলো তাই বলো, ভালো গরম লাগে। আর আমার এই বাড়িটায় না বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, চারিদিকে বাড়ি, আর মধ্যেখানে আমাদের বাড়িটা গাছপালা ভর্তি। আগে তো আরও গাছ ছিল, যাই হোক, আমার বাড়ির থেকে আমি গাছ সব সরিয়ে দিয়েছি, অনেক দিয়ে দিয়েছি, এক দিদিভাইকে দিয়ে দিয়েছি, তাই তিনিও খুব কী বলবো, গাছপ্রেমী, আমার হাজব্যান্ডের মতোই, তো তাকে দিয়ে দিয়েছি। আমার আর করার ক্ষমতা নেই ভাই, এত আমার আর এনার্জিও নেই। আর ইদানিং না আমি বড্ড বেশি ভুগছি বন্ধুরা। এই কিছুদিন আগে বমি হলো, অসম্ভব পেট ব্যথা, বুক ব্যথা হয়ে বমি হলো, হসপিটালে ভর্তি হলাম। তারপর আবার জ্বর হলো। 3 দিন তো আমি স্নান না করেই বিছানায় পড়েছিলাম। ভাবো আমার পরিস্থিতি, মানে আমি ওঠার কোনো ক্ষমতা ছিল না। তারপর বৃহস্পতিবার বিকাল থেকে উঠে যে একটু করছিলাম, আজকে আবার একটু, আমার যেহেতু মেয়ের নেই, 2 দিন 3 দিন অন্তর অন্তর ঘর মুছি, কারণ এখানে তো ধুলো খুব একটা আসে না, খুব একটা, রাস্তার থেকে একটু ভেতরে তো ধুলো খুব একটা হয় না। আর যার জন্যে আমার ঘর ঝাঁট দিয়ে দিলেই হয়ে যায়, পরিষ্কার চকচকে থাকে। আর নিজের হাতে মুছি তো, কাজের লোকে 7 দিন যা মুছবে আমি একদিনে তাই মুছবো, অনেকটা সময় নিয়ে ঝাঁট দিয়ে মুছি, সারাদিনে একবারই। ওই যে বললাম রোজ মুছি না, তো এই মুছতে গিয়ে হঠাৎ কলতলায় মোছা শেষ,
শেষের মুহূর্তে ওই ডান্ডাটা ধুয়ে, এখন তো সবাই ডান্ডা দিয়ে মুছে, আমারও তাই, তো মুছে টুছে ডান্ডাটা ধুয়ে রাখতে যাবো, হঠাৎ হড়কেও যায়নি, হড়কানো আর পিছলানো তো একই কথা, হড়কেও যায়নি, কিচ্ছু হয়নি, হঠাৎ ধুম করে পড়ে গেলাম, মানে একদম উল্টে পড়তাম, সেখানে হাঁটুর ওপরে ভর দিয়ে শুয়ে পুরো পড়েই গেছি, একদম শুয়ে পড়েছি, তবু আস্তে আস্তে উঠলাম। আর এই বাঁ হাঁটুটা একটু ছড়ে গেছে, সেটা কিছু ইনজিওর হয়নি, কিন্তু ডান হাঁটুটায় তখনই ফিল করলাম যে আমার হাঁটুটা গেল, ডান হাঁটুটা। আর সত্যি সেই তখন থেকে না মানে আড়ষ্ট ব্যথা, হাঁটু ফুলে যাচ্ছে। এখন একটা স্প্রে ছিল, আমার হাঁটুর প্রবলেম অনেক বছর আগে হয়েছিল একবার, তখন যে ডাক্তার দেখিয়েছিলাম, হাড়ের ডাক্তার, তিনি একটা স্প্রে দিয়েছিলেন। বা ডান হাতে না বেশিক্ষণ ধরে রাখতে পারি না, আর মাথা টাথা কিচ্ছু আশ্রয়নি, কারণ শরীর ভালো না থাকলে তো ভাই কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আর একা সংসারে ঘন ঘন এরকম অসুস্থ হচ্ছি, যেন সমস্যা আমার পেছনই ছাড়ছে না, বিপদ আমার পেছনই ছাড়ছে না, কীভাবে আষ্টে পিষ্টে আমাকে জড়িয়ে রেখে দিয়েছে। আর কদিন ধরে তোমরা হয়তো হাসবে ডান চোখ বা চোখ লাফানোর কথা বললে, কিন্তু ভাই আমার ডান চোখ লাফাচ্ছিল খুবই, একভাবে সমানে খারাপ হয়ে যাচ্ছে। আজকে হাঁটুটায় একদম জখম হলো, ফুলে গেছে, একটু ব্যথাও হচ্ছে, হাঁটতে প্রবলেম হচ্ছে। এখানে এসে স্প্রেটা দিয়ে এখানে এসে একটু কাপড় ঢেকে বসলাম, আবার রাত্রিবেলা মুখ মালিশ করবো, সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা গরমটা আর আমার পক্ষে হয়নি ভাই, নিজের জন্য এতটা হয়নি, তবে করতে হবে। আর রাত্রিবেলায় আবার মুখটা দেখো হাতে ধরেছি তো কেমন যেন, তোমাদের অসুবিধা হবে, হাতে ধরে মানে। তারপরে ওই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রান্না করি, সব কাজই তো জানোই দাঁড়িয়েই করা আমাদের এখনকার দিনে, আর বসে আমি পারি না, বহুকাল ধরে না আমি বাবু হয়ে বসাই আমার বারণ, ডাক্তার বলে দিয়েছিল। একটু তো প্রবলেম তোমাদেরও হবে দেখবে, এই হাতে ক্যামেরা ধরে করছি তো। তো যাই হোক, একটু আপডেট দিতে এলাম, একেই তো আমার ভিডিও দিতে পারি না, তার মধ্যে একের পর এক শরীর খারাপ হয়েই যাচ্ছে। তো ভাইকে বললাম, ভাই বললো একটু প্রেশারটা চেক করিয়ে নে, কারণ হঠাৎ না হড়কে গেছিস, না কিছু পড়ে যাওয়াটা ভালো লক্ষণ নয়, একটু প্রেশারটা চেক করা ভালো। ভাবো কোনটা শুভ লক্ষণ বলতে পারো, একের পর এক কিছু না কিছু আমার হয়েই যাচ্ছে। আমার এরকম ছিল না জানো তো, আমি একদম ফিট ছিলাম, কিচ্ছু ছিল না, জানি না ঠাকুরের কী ইচ্ছা। তবে আজকের দিনটা দেখি রাত্রিটা নিয়ে একটু চিন্তা হচ্ছে, কারণ সব অসুখ না রাত্রিরেই বাড়ে, দেখবে সারাদিন কেটে যায় কাজের মধ্যে, রাত্রিটা হলেই না দুনিয়া বাড়ে, ওই জন্যই চিন্তা। আমার কিছু হলেই তো ওদেরও ঘুমের প্রবলেম না, সারাদিন দোকান করে এ করে, মানে চিন্তার শেষ নেই গো। তো যাই হোক, একটু বসলাম, এবার ভাবলাম যে না বন্ধুদের একটু জানিয়ে দিই। তা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম গো, ভালো লাগছে না, মনটাই খারাপ হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে একটু পাশে থেকো।